সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের রায় স্থগিতের আবেদন করেছেন দুই শিক্ষার্থী। বুধবার আপিল বিভাগে এই আবেদনের উপরে শুনানি হবে। এটিকে ইতিবাচক জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, বিচারাধীন বিষয়ে রাজপথে আন্দোলন করে লাভ নেই। এদিকে খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে বিএনপির দাবির বিষয়ে তার প্রশ্ন, মুক্ত মানুষকে কিভাবে মুক্তি দেয়া হবে? শারমিন নীরার রিপোর্ট। ৫ জুন হাইকোর্টের দেয়া এক রায়ের পর থেকে সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীদের অনেকে। মঙ্গলবার কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আল সাদি ভুইয়া ও আহনাফ সাইদ খান আবেদন দায়ের করার জন্য হলফনামার অনুমতি চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। তা মঞ্জুর করে বুধবার আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি। এই জাজমেন্টটা হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের সামনে যেতে হবে। অ্যাপিলেট ডিভিশনের সামনে কিন্তু জাজমেন্ট এখনো পর্যন্ত সই হয় নাই। তো সেই পর্যন্ত আমরা সিএমপি ফাইল করেছি। আগামীকাল অ্যাপিলেট ডিভিশন আমাদের বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন, আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের শিক্ষার্থীদের আদালতে আসাকে ইতিবাচক বললেন আইনমন্ত্রীও। রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। আপিল বিভাগের যে মামলা, সেই মামলায় তারা পক্ষভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করেছে এবং এই পক্ষভুক্ত হওয়ার দরখাস্ত আমি যতদূর শুনেছি আগামীকালকে বোধহয় তার শুনানি হবে। তো সেই ক্ষেত্রে আমি তো মনে করছি যে তারা সঠিক পথে হাঁটছেন। এ সময় বিএনপি নেতা বেগম জিয়াকে স্থায়ী মুক্তি দেবার যে দাবি করছেন দলের নেতাকর্মীরা, সে বিষয়ে জানতে চান সাংবাদিকরা। যে খালেদা জিয়া মুক্ত, এই মুক্ত মানুষকে কি করে মুক্তি দিব আমি তো বুঝে উঠতে পারতেছি। 2020 সালের 25 মার্চ খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে 2 শর্তে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। তারপর থেকে আবেদনের ভিত্তিতে 6 মাস করে তার মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। শারমিন নীরা, 71, ঢাকা। কোটা নিয়ে বিচারাধীন মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছেন আন্দোলনকারীদের মধ্যে দুজন। আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। আমাদের সঙ্গে আছেন সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না এবং সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। নাজমুল আশরাফ, কোটা নিয়ে বিচারাধীন যে মামলা এবং যেটা নিয়ে এত আন্দোলন, উত্তাল এবং টেনশন রাজপথে, সেই জায়গায় দুজন শিক্ষার্থী যারা আন্দোলনকারী তাদের মধ্য থেকে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছেন আজকে উচ্চ আদালতে, এবং তার পরিপ্রেক্ষিতে আনিসুল হক আইনমন্ত্রী তিনি বলেছেন যে এটা ইতিবাচক এবং আন্দোলনকারীরা সঠিক পথেই হাঁটছেন। আপনি কি মনে করেন, কিভাবে দেখেন এটাকে? ধন্যবাদ। আসলে এই প্রক্রিয়াটা তো আরো আগে শুরু হলে ভালো হতো। সরকারের অবস্থান, আদালতের ভূমিকা এবং আন্দোলনকারীরা, এদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু হতে পারতো না। কিন্তু এই যে দিনের পর দিন ছাত্ররা আন্দোলন করলো, তারপর রাস্তাঘাট অবরোধ করলো, তাতে করে মানুষের দুর্ভোগ হলো, তাদেরও তো অনেক কষ্ট হলো এবং তাদের দাবি দাওয়া, আন্দোলনের ন্যায্যতা, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। ফলে এটাকে আপনি আইনি প্রক্রিয়ায় সমাধান করবেন না রাজনৈতিক প্রক্রিয়ায় সমাধান করবেন, নাকি দুটোকে মিলিয়ে করবেন, সেটি হচ্ছে দেখার বিষয়। সরকার যেভাবে নির্বিকার ছিল তাদের আন্দোলনের ব্যাপারে, তাদের দাবি দেওয়ার ব্যাপারে, তাতে করে মনে হয়েছে যে আসলে সরকার চেয়েছে যে আন্দোলনও চলো, আইনি প্রক্রিয়া চলো, আদালতের ব্যাপার বলে সরকার একটু নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু পুরোটার সাথে কিন্তু সরকারের ভূমিকা আছে। আদালতের ক্ষেত্রে যেমন সরকারের ভূমিকা, মানে রাষ্ট্রপক্ষ, অ্যাটর্নি জেনারেল অফিস কি করবে সেটার ব্যাপার ছিল। আবার একই সাথে যেই পরিপত্রটি 18 সালে জারি করার কারণে আদালত সেটাকে বাতিল করেছে, সেটা তো ছিল পুরো কোটা ব্যবস্থা বাতিল করে দেয়া পরিপত্র, সেই কারণে সেটা বাতিল করা হয়েছে আরেকটি রিটের প্রেক্ষিতে। কিন্তু যেটা সবাই একমত যে সংস্কার করা দরকার, এখন যে ব্যবস্থা আছে কোটার 56% যে ব্যাপারটা আছে, এটাকে বাস্তবসম্মত করা, কোন ক্ষেত্রে কতটুকু দরকার, কাদের জন্য বেশি প্রয়োজন, অনগ্রসর শ্রেণীতে কারা পড়েন, 10 বছর 20 বছর আগে যারা অনগ্রসর ছিলেন তারা কি এখন অনগ্রসর আছেন কিনা, সংবিধানে বলা হচ্ছে অনগ্রসর শ্রেণীর কথা, সেই সবকিছু মিলিয়ে এই যে আলোচনাটা হচ্ছে টানা, সেগুলো বিবেচনায় নিয়ে যদি সরকার এগিয়ে আসতো, বা এখনো আমি বলবো যথেষ্ট এগিয়ে আসে নাই, তাহলে হয়তো এই পরিস্থিতিটা তৈরি হতো না। ছাত্রদেরকে দিনের পর দিন রাস্তায় থাকতে হতো না, তার জন্য মানুষকে দুর্ভোগ পোহাতে হতো না। ফলে আমরা দেখছি যে একদিকে শিক্ষকদের আন্দোলন, একদিকে ছাত্রদের আন্দোলন, সবকিছু ব্যাপারে না সরকারের একটা
মানে উদাসীনতাই যদি বলি বা আপনার নির্লিপ্ত অবস্থা, সেটা কেন আমরা জানি না, কিন্তু একটা বাস্তবতা এরকম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বলেছেন, আইনমন্ত্রী বলেছেন, এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী, তিনিও খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী সরকারের, তারা সবাই কিন্তু বলেছেন যে এটা সাবজুডিস, সুতরাং এখানে সরকারের কিছু করার সুযোগ আছে কিনা সেটা নিয়েও কিন্তু গণমাধ্যমে নানানভাবে আলোচনা, এবং অনেকে বলছেন এটা নিয়ে। সেই জায়গায় আসলে কি দেখেন, সরকারের কি করার আছে একটি আদালতে যখন এই মামলাটি চলছে? না, আইনি প্রক্রিয়াটিতে সরকারের করণীয় বলতে আসলে সরকারের পক্ষে যে আইনি ভূমিকা, সেটি একটা সরকার করণীয়, সেটি তো চলমান আছে। কিন্তু ধরেন যেই পরিপত্রটি বাতিল করা হলো, পুরো কোটা পদ্ধতি বাতিল করে দেওয়ার কারণে এখন যে দাবিটি বা আলোচনাটি হচ্ছে যে এটা যুগোপযোগী করা দরকার, সংস্কার করা দরকার, বাস্তবসম্মত করা দরকার। 30% মুক্তিযোদ্ধা কোটা পূরণ হচ্ছে না অনেক বছর ধরে, বা আরো যেসব শ্রেণীর কোটা দেওয়া হয়েছে তাদের যে অবস্থান 20, 30, 40, 50 বছর আগে ছিল, সেটা থেকে তো বদলেছে আমরা অনেক দিক থেকে। সেই বাস্তবতায় যদি সংস্কারমূলক একটা সিদ্ধান্ত সরকার নিয়ে সেই ব্যাপারে আরেকটা নির্বাহী আদেশ দিত, তাহলে তো আপনার সমস্যা সমাধান হয়ে যেত। এবং সেটা আদালতের যে এই বিচার প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া, তার বিরুদ্ধে তো যায় না। নিশ্চয়ই আইনজীবীরা ভালো বলবেন যে 18 সালে পরিপত্রটি অবৈধ ঘোষণা করেছে আদালত, যেখানে পুরো কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল। এখন সরকার তার নির্বাহী ক্ষমতা বলে যদি আরেকটা পরিপত্র বা নির্বাহী আদেশ জারি করে যেখানে ওই 18 সালের মতো হবে না, সেটি হবে আপনার সংস্কারমূলক, পরিবর্তনমূলক, বাস্তবসম্মত, বাস্তব উপযোগী, এবং যেমনটি সবাই বলছে বা আন্দোলনকারীরা দাবি করছে, সেরকম আরেকটি পরিপত্র জারি করা, সেটা কি আদালতের ওই আদেশের বিরোধিতা করা হয়, তার সাথে সাংঘর্ষিক হয়? আমার তো মনে হয় না। আইনজীবীরা নিশ্চয়ই ব্যাপারে ভালো বলতে পারবেন। জি, জেডাই খান পান্না আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। না, উনি এখনো আমাদের সঙ্গে যুক্ত হননি, আমরা চেষ্টা করছি তাকে যুক্ত করে নিতে। মানে সেক্ষেত্রে আসলে সরকার আদালতের থেকে নির্দেশিত হয়ে করবে, নাকি আদালতের সরকারের পক্ষ থেকে প্রস্তাব করারও সুযোগ আছে? মানে এরকম কোনো মানে কোন জায়গাটায় মানে কি দেখেন আসলে? দেখেন, আমরা যদি এই পুরো প্রক্রিয়াটাকে আবার শুরুর দিকে যাই, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে 18 সালে যখন কোটা সংস্কার, আবার বলছি, তারা কোটা বাতিলের দাবি জানায় নাই, সেই জন্য আন্দোলন করে নাই। কোটা সংস্কার, যুগোপযোগী, বাস্তবসম্মত করা এবং প্রয়োজন এবং বাস্তবতা অনুযায়ী ওই 56% বিষয়টাকে পরিবর্তন করা, সেই দাবিতে যখন তীব্র আন্দোলন হলো, তখন সরকার পুরো কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছে, যেটাকে সবাই বলে যে সরকার ক্ষুব্ধ হয়ে রেগে গিয়ে পুরোটা বাতিল করে দিয়েছে। এবং এরপরে গত 6 বছর কোটা পদ্ধতি ছিল না। গত 6 বছর যে কোটা পদ্ধতি ছিল না, তাতে করে আমাদের কি ক্ষতি হয়েছে? তাতে করে এই যে অনগ্রসর শ্রেণীকে এগিয়ে আনার জন্য যে ব্যবস্থা কোটার, সেটা কি সমস্যা হয়েছে বা কি সুবিধা হয়েছে, সেই হিসাবটা আমরা জানি না, সরকারের দিক থেকে বলা হয় না। আবার সরকার যখন সংবিধানের কথা বলে, সেই ব্যাখ্যাও কিন্তু আমরা প্রতিদিন প্রতিনিয়ত সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞদের কাছ থেকে শুনছি, আমি আপনিও পড়ে দেখেছি। সেখানে বলা আছে অনগ্রসর শ্রেণীর জন্য সরকার এই বিশেষ সুবিধা দিতে পারে, তবে বাধ্য নয়। আমি আবারও বলছি, সরকার বাধ্য নয়। ফলে আমরা যে এত বছর ধরে এই কোটা ব্যবস্থা চালু রেখেছি, সেটা কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা নয়, কিন্তু এটা একটা প্রয়োজনীয়তা, বাস্তবতা, রাষ্ট্রের দায়িত্ব যে আপনার অনগ্রসরদেরকে অগ্রসর হতে সহায়তা করা, মূল জনগোষ্ঠীর তুলনায় যারা পিছিয়ে আছেন তাদেরকে এগিয়ে আসতে সাহায্য করা। এখন ধরেন মুক্তিযোদ্ধা কোটা স্পর্শকাতর বিষয়, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারপরও বাস্তবতা হচ্ছে মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, তাদের নাতি নাতনি ওই পর্যায়ে চলে গেছে, যাদের বয়স ওই পর্যায়ে গেছে যে সরকারি চাকরি করতে পারবে কি পারবে না। অনেক ক্ষেত্রে বা অনেকেই নাতি নাতনিরা হয়তো সরকারি চাকরি বয়স পার করে ফেলেছে। ফলে আপনি এই ব্যবস্থা আপনি রাখবেন কিনা, বা মুক্তিযোদ্ধা পরিবারকে কিভাবে আপনি রাষ্ট্রীয় সম্মান দেবেন,
ভাতা একটা ব্যাপার আছে, অন্য আর কোনো ব্যবস্থা আছে কিনা, চাকরির ক্ষেত্রে আপনি 30% রেখেছেন, এখন সেটা পূরণ হচ্ছে না অনেক বছর ধরে, সেটাকে আপনি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসবেন কিনা। নারীদের ক্ষেত্রে যদি বলি, আমাদের নারীদের অগ্রগতি কতখানি হয়েছে এই সরকার যে দাবিগুলো করে বা আমরা জানি, সেটাও তো অনেক বেশি। ফলে এই 53 বছর আগে বা 40, 50, 30 বছর আগে নারীদের অবস্থা এখনকার নারীদের অবস্থান তো এক না। ফলে এখানেও পরিবর্তন এবং কমানোর সুযোগ আছে। একইভাবে জেলার কথা যদি বলি বা আরো যেসব কোটাতে আপনার অনগ্রসর কথা বলা হয়, সেগুলোর কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আর জেলার ক্ষেত্রে কোন একটি জেলা হয়তো পিছিয়ে থাকতে পারে, ওই জেলার সব মানুষ পিছিয়ে নাই, সামগ্রিকভাবে নারী গোষ্ঠী আছে, এটা নিয়ে সব নারীরা পিছিয়ে নাই। আরো বেশি খতিয়ে দেখার প্রয়োজন। এবং নারীদের বিষয়ে প্রধানমন্ত্রী একটি বক্তব্যে বলছিলেন যে এই কোটা পদ্ধতি থাকার আগে যে পরিমাণ নারীরা আসলে বিভিন্ন ক্ষেত্রে উঠে আসছিলেন চাকরিতে, এই সময়টাতে দেখা গেছে সেটা ব্যাপকভাবে কমে গেছে। একটি বক্তব্যে তিনি বলেছেন, আমি এটি গণমাধ্যমেও এসেছে। জেরাই খান পান্না, মানে কোটা নিয়ে যে কদিন ধরে আলোচনা চলছে, আন্দোলন চলছে শিক্ষার্থীদের রাস্তায়, এবং আজকে আমরা দেখলাম যে দুজন পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছেন এবং আনিসুল হক আইনমন্ত্রী তিনি এটাকে স্বাগত জানিয়েছেন। আপনি আইনজীবী হিসেবে এটার আসলে কিভাবে দেখেন এবং মানে আইনি দৃষ্টিকোণ থেকেই বা কিভাবে দেখেন এটা? আমাকে বলছেন? জি, জেরাই খান পান্না। আমি এটাকে যেভাবে দেখি, আমি জানি না আসলে কোটা আন্দোলন, যারা কোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করছেন তারা এখানে সারাদিন আমি জানি না যে পার্টি হয়েছে কিনা। যদি পার্টি হয় তাহলে একটা উত্তম বিষয়, না হলে পরেও পথ আছে, হতে পারবে তারা। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে কোটা অন্তত, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার বাঁ পায়ের হাঁটুতে কিন্তু গুলি লেগেছে, তো আমার কোনো সার্টিফিকেট নাই। অহংকার করে আমি বলি যে আমি নন গেজেটেড মুক্তিযোদ্ধা। আমি জানি না যে কিভাবে আমরা যুদ্ধ করেছি, তখন কারো মাথায় ছিল কিনা যে দেশ স্বাধীন করব না, একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, একটা সার্টিফিকেট পাবো আর ভাতা পাবো, এবং এটা বংশ পরস্পরায় পাবো, এই দুর্বুদ্ধি, এই চিন্তা নিয়ে কেউ আমার মনে হয় না মুক্তিযুদ্ধ করেছে। আর মুক্তিযুদ্ধে শুধু অংশগ্রহণটাই নাই, 1 কোটি মানুষ গিয়েছিল ভারতে। আমরা কিন্তু আফটার লিবারেশন 16 ডিসেম্বর পর তাদেরকে বলতাম আজই মুক্তিযোদ্ধা, আদারওয়াইজ নিয়ে না, সত্যি বলতাম, কারণ তারা এই দেশে ব্যাক করেছেন অক্টোবরের শেষের দিকে, ডিসেম্বরে যুদ্ধ শেষ। এই অক্টোবর পর্যন্ত লড়াই করলো কারা? জীবন বাজি রেখে লড়াই করেছে। আমি একটা এক্সাম্পল দিই, বেগম ফজিলাতুন্নেসা যখন এই দেশে ছিল, তার তো জীবনটা প্রতি মুহূর্ত ছিল শঙ্কার ভেতরে। শেখ হাসিনা ছিলেন, তখন তার জীবনটা ছিল শঙ্কার ভেতরে। যারা ভারতে গিয়েছেন তাদের কষ্ট দুর্বিষহ হয়েছে, জীবনযাপন সাংঘাতিক কষ্টকর হয়েছে, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু তারা মৃত্যুর ঝুঁকিটা থেকে রক্ষা পেয়েছে। এদেশে যারা 6.5 কোটি মানুষ ছিল, 6.5 কোটির ভেতরে 5.5 কোটি, তারা কিন্তু প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকির ভেতরে থেকেছে। জি, এবং এরা সবাই মুক্তিযোদ্ধা, কেবলমাত্র যারা রাজাকার পান। আর মুক্তিযুদ্ধ নিয়ে আজকে লাফালাফি করছেন কেন? যারা করছেন তারা প্রথমে শহীদদের তালিকাটা প্রকাশ করেন, কথায় কথায় যে কোনো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সময় উপযোগী। যেটা এখান পান্না, এখন যে পরিস্থিতি এই মানে মামলাটায় দাঁড়ালো, সেটার আসলে যদি 1-2 কথায় আপনি বলেন যে মানে এটা আসলে মানে কোন পর্যায়ে গেল, আন্দোলনকারীরা মানে সমাধানের কোনো বা এবং সরকারের মধ্যে কোনো সমাধানের পথ তৈরি হলো কিনা বা হতে পারে কিনা? কথাটা ঠিক ক্লিয়ার বুঝতে পারিনি। জি, মানে এখন যে পক্ষভুক্ত হলো এবং অ্যাপিলেট ডিভিশন বলছে যে তাদের কথা শুনবে কালকে, এবং সেই জায়গায় মানে একটা পথ তৈরি হলো কিনা, মানে যেটা আন্দোলনকারীরা বলছেন এবং সরকারের মধ্যে যে বিষয়টা সমাধানের
যদি আন্দোলনকারীরা সেই মামলায় অংশগ্রহণ করে তাহলে সেটা স্বাগত জানায়, কারণ এটা আলোচনা এবং বিচার বিশ্লেষণের মাধ্যমে হওয়া উচিত। আবার এটাও আমি বলি যে এতদিন পরে 18 সালে থেকে এই কোটাটা বাতিল হয়েছিল প্রজ্ঞাপন, সেটা এখন হুট করে হাইকোর্ট কেন এটা রেই করতে গেল? যদিও 3 জন পিটিশনার ছিল, থাকলেই যেটা গ্রহণ করবে তা তো না। সরকার তো বিচার বিশ্লেষণ করে, আন্দোলনী মুখ হইলো বিচার বিশ্লেষণ করেই সেটা বন্ধ করেছিল। আজকে কেন করতে যাবে? আর এই যদি হয় তাহলে মেধার বিকাশ কোনোদিন ঘটবে না, কোথাও ঘটবে না। জি জি, জেরাই খান পান্না এবং নাজমুল আশরাফ, আজকের দিনের আরেকটা বড় ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা থাকবেন আমাদের সঙ্গে। আমি একটু যদি খবরটা, কারণ বিসিএস সহ 12 বছরের 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনা, সেখানে আজকে 10 জনকে তার জামিন নামঞ্জুর করে, যে 17 জনকে আটক করা হয়েছিল তাদের 10 জনকে জামিন নামঞ্জুর করে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট তাহমিনা হক সোমবার বিকেলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন 10 জনকে। এবং অন্যদিকে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 6 জন অপরাধ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন আদালতে। কোনো লেখেন্সি থাকে এটা বিভাগীয় ডিপার্টমেন্টের মামলা করতো, কিন্তু এই ফৌজদারি অপরাধের এই মামলাটা নয়। আমাদের রেকর্ডে বলছে যে 7 তারিখে অ্যারেস্ট করছে। সিআরপিসির আইনে যেটা বলা আছে 61 ধারায়, যে কোনো আসামিকে গ্রেপ্তার করলে তার যাতায়াতের সময়টুকু বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে উপস্থাপন করতে হবে। এদেরকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে। আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য, আদালত থেকে মুক্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করে থাকেন। তারই ধারাবাহিকতায় তারা বলেছেন যে আসামিদেরকে আগে গ্রেপ্তার করেছে। তাদের বক্তব্য আদৌ সত্য নয়। সরকারি কর্ম কমিশন 2023 সালের আইনের 11 এবং 15 ধারায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং আমরা দেখেছি এই মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে 10 বছর পর্যন্ত। আমরা দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শুনছিলাম। জেরাই খান পান্না, আপনার একটু মন্তব্য জানতে চাই এই প্রসঙ্গে। 30টি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে, সেটা বিসিএস সহ এরকম বলা হচ্ছে। 17 জন আটক হয়েছে। পিএসসির কর্মচারী আছেন, সাবেক গাড়ি চালক আছেন, এর মধ্যে 6 জন দোষ স্বীকার করেছেন। দুর্নীতির বিষয়ে এটা আসলে কি ইঙ্গিত বহন করে? শুধু দুর্নীতি না, পিএসসির মতো জায়গায় যদি এটা হয়, আমি বলবো যে এটা ভয়াবহ, এর চেয়ে ভয়ঙ্কর, এর চেয়ে অবনতিকর, লজ্জাকর আর দ্বিতীয়টি আমার চোখে, আমার এই জীবন দশায় ঘটেনি। তো আমার মনে হয় যে পিএসসির চেয়ারম্যান থেকে শুরু করে এই আইন সংশোধন করে বিশেষ আইনে এদের অর্জিত এবং অসৎ উপায়ে অর্জিত উভয় সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত, এবং বিশেষ আইন করে এদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা উচিত। এবং এর চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, নিয়োগ কর্মকর্তা যারা এতদিন যাবৎ যারা টের পান নাই, তাদের অবহেলাজনিত কারণেও একই শাস্তি তাদের হওয়া উচিত। এটা তাদের চোখের বাইরে হয়েছে, এটা কোনো উন্মাদেও বিশ্বাস করবেন। এবং পিএসসির বেলা যদি এটা হয়, তাহলে আমি বলবো যে কোন পরীক্ষাটার বেলা হোক, কোনো পরীক্ষার বেলা যে এটা প্রশ্নপত্র ফাঁস হয় নাই, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। জি, নাজমুল আশরাফ, মানে এ বিষয়ে কি বলবেন? আমরা দেখছিলাম যে গত কয়েকদিন ধরে পুলিশের, এনবিআরের ঊর্ধ্বতন সাবেক এবং বর্তমান কর্মকর্তারা একের পর এক তাদের দুর্নীতির মাধ্যমে যে বিশাল, মানে অবিশ্বাস্য সম্পদ, সেগুলো বের হয়ে আসছে এবং এটা নিয়ে তদন্ত চলছে, মামলা চলছে। মানে এই তদন্ত বা মামলাগুলো রেগুলার হওয়া উচিত কিনা, নাজমুল আশরাফ? অবশ্যই দেখেন, বাংলাদেশের দুর্নীতির মাত্রা, দুর্নীতির গভীরতা, দুর্নীতির বিস্তার কতখানি হয়েছে আমরা পুরোটার চিত্র এখনো দেখতে পাই নাই। সাম্প্রতিককালে যে ঘটনাগুলো বেরিয়ে আসছে তাতে করে আমরা ধারণা করতে পারছি যে আসলে ভয়াবহতাটা কোন পর্যায়ে। এখন পিএসসিতে আসি। পিএসসি একটি অতি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার জন্য জনবল নিয়োগ করা হয়।
সেটা ক্যাডার নন ক্যাডার মিলিয়ে সবকিছু। এখন যাদেরকে ধরা হলো প্রশ্নপত্র ফাঁসের জন্য, গত 12 বছর ধরে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তার মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তারা কি সেবা দেবেন জনগণকে এবং রাষ্ট্রকে, এবং তাদের কি নৈতিক অধিকার আছে? আজকে পিএসসি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন শুনছিলাম, সেখানে তিনি বলছিলেন যে পিএসসির কিভাবে প্রশ্নপত্র তৈরি করে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত করে, কিভাবে পরীক্ষা নেয়, গোপনীয়তা রক্ষা করে, এবং খুবই কনভিন্সিং। ওনার কথা শুনে মনে হলো যে প্রক্রিয়াটা তো খুবই আপনার লিক প্রুফ, একেবারে নিশ্চিদ্র। তারপরে কি করে 12 বছর ধরে প্রশ্নপত্র ফাঁস হলো? একজন ড্রাইভারের কি করে এতটা সুযোগ হলো যে প্রশ্নপত্র ফাঁসের সে যুক্ত থাকতে পারে? যে 17 জনকে আটক করা হচ্ছে, তারপর অভিযোগ করা হচ্ছে, মামলা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেখবো সে কি হয়। কিন্তু যে আইনে তাদের বিচার হবে, 10 বছরের দণ্ড কি যথেষ্ট সাজা? নিশ্চয়ই না। এটা খুন খারাপই না হলো, দুর্নীতি কিন্তু জাতিকে খুন করার মতো, গোটা দেশকে মানুষকে খুন করার মতো ঘটনা। বলে এইসব আইন কানুন হালনাগাদ করা দরকার। আর এই যে ড্রাইভার, পিয়ন, অমুক তমুক আমরা এদেরকে দেখছি ভর্তি, তার আগে আমরা স্বাস্থ্য বিভাগেরও এক ড্রাইভার এবং পিয়নের কাহিনী দেখেছি। তার মানে ড্রাইভার পিয়ন আমি ছোট করছি না, প্রত্যেকের কাজই সম্মানজনক, কিন্তু তাদের যে অবস্থান পথ, সেই জায়গা থেকে তারা এরকম কোটি কোটি টাকা দুর্নীতি করতে পারে, এরকম আবেদনী তো একের পর এক আমরা দেখছি, আগেও দেখেছি, আর বড় বড় সুবেদারীদের তো দেখতেই পাচ্ছি। তার মানে পুরো প্রক্রিয়াটা, ব্যবস্থাটা এমন যে চাইলে একটা চূর্ণকুটিও চাইলে মানে কি বলবো রুই কাতলার মতো ভূমিকা নিতে পারে দুর্নীতির ক্ষেত্রে। এই আবেদনী তারই প্রমাণ। তাহলে এখন যাদেরকে যেভাবে আমরা বেরিয়ে আসতে ধরা পড়তে দেখছি, এটা কেন আগে হলো না, এত বছর ধরে কেন হলো না? তার মানে আমাদের যারা এগুলো উদ্ঘাটন করছেন, যারা ব্যবস্থা নিচ্ছেন আইনি প্রক্রিয়া তদন্তের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনী, যা যা কিছু বলি, পুরো রাষ্ট্রের সরকারের প্রশাসনের ভূমিকা আবারও প্রশ্নবিদ্ধ হয়। এত বছর ধরে এগুলো কিভাবে চলেছে, আর এখন কেন উদ্ঘাটিত হচ্ছে, বা যেগুলো উদ্ঘাটিত হচ্ছে তার শেষ কোথায়? আমরা কি দেখতে পাবো যে এরকম একের পর এক সরকারের বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, সাংবিধানিক সব ধরনের যে প্রতিষ্ঠান, সব ক্ষেত্রে এরকম মানে অভিযান চলবে, এরকম ব্যবস্থা নেওয়া হবে? এটা নিয়ে আমাদের দেখবার বিষয় আছে। কিন্তু অনেকেই বলেন হঠাৎ করে একের পর এক এরকম দুর্নীতি চিত্র উদ্ঘাটিত হচ্ছে, সরকার খুব আপনার কি বলবো যথেষ্ট শক্ত ভূমিকা রাখছে, এর মানেটা কি? এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে? এটাও মানুষ ভাবে, এতদিন কেন হয় নাই, বা এটা কত দূর যাবে? এটা যদি যেতে থাকে এবং নির্বিঘ্নে বাধাহীন ভাবে চলতে থাকে, তাহলে কি আমরা আরো এমন কিছু ব্যক্তি, মানুষ বা প্রতিষ্ঠানকে দেখতে পাবো এইসব দুর্নীতির সাথে জড়িত, যারা আসলে মূল ভূমিকায় আছেন? এরকম বহুবিধ প্রশ্ন কিন্তু মানুষের মাথায় আসছে। এগুলো দূর করা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। জি, অনেক ধন্যবাদ নাজমুল আশরাফ এবং জেডাই খান পান্না যুক্ত হবার জন্য আজকে সংবাদ যোগে।